ওই ঘন অন্ধকারে বাঘটাকে পিছু নেওয়া অসম্ভব। তাছাড়া আমার গুলি যদি বাঘটার গায়ে না লেগে থাকে তবে সে একবারেই পালিয়ে যাবে, আর যদি সে কিছু জখম হয়ে থাকে তবে আমি এখন শিবানীপল্লীর দিকে অগ্রসর হলে তার পক্ষে আমাকে অনুসরণ করার সম্ভাবনা অনেক কম। তাই আমি নিমেষের মধ্যে স্থির করে ফেললাম যে শিবানীপল্লীতে ফিরে যাব এবং পরদিন সকালে এসে বাঘটার অনুসন্ধান করব। পথে কিছু অঘটন ঘটার আগেই আমি শিবানীপল্লীতে ফিরে গেলাম। সেখানে গিয়ে ছোট্ট ক্যাম্পের ভেতর শুয়ে চিন্তা করতে লাগলাম পরের দিনে কি করা যায়। পর মুহূর্তেই পকেটের বিস্কুটগুলো দেখে অনুভব করলাম যে আমি ক্ষুধার্ত। তখন মাংসের টিন খোলার জন্য বিছানা ছেড়ে উঠে পড়লাম। শিবানীপল্লীতে কোনো আদিবাসী পথ প্রদর্শনকারী পূজারী সম্প্রদায়ের লোক ছিল না, কিন্তু শের খাঁ নামে বিশেষ চরিত্রের একজন লোক ছিল। এই লোকটার জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। তার বয়স ঠিক 40-এর কোঠায়। সে ছিল মুসলমান, একজন চোরা শিকারী ও কাঠ চোর, আবার অনেকগুলো ডাকাতি করার জন্য বিখ্যাত। গরুর গাড়িতে করে ডেঙ্কানি কোটা এবং আনচেট্টি গ্রামে শস্যের বস্তা নিয়ে যাওয়ার সময় ওইসব গাড়ি আটকে ডাকাতি করা হতো। প্রথম যে ডাকাতির কথাটা পুলিশ জানতে পেরেছিল তখন 5 জন গাড়োয়ান পরপর সারি বেঁধে তাদের গাড়ি নিয়ে আমচেট্টি থেকে ডেঙ্কানি কোটা যাচ্ছিল। যখন ডাকাতিটা হলো তখন তারা গন্তব্যস্থল থেকে 9 মাইল দূরে ছিল। রাত 1টা নাগাদ গরুর গাড়িগুলো বিরাট বোঝার গাড়ি নিয়ে খাড়াই পথ বেয়ে অতি কষ্টে এগোচ্ছিল। হঠাৎ রাস্তার ওপাশ থেকে তাদের উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে কে যেন ডেকে উঠল, কিন্তু তারা অন্ধকারে কাউকে দেখতে পেল না। কিন্তু ওই আগন্তুক জানিয়ে দিল ডাকাতদের হাতে বন্দুক আছে, তারা গাড়ি লুট করবে। গাড়োয়ানরা যদি বাধা দেয় তবে 5 জন গাড়োয়ানকেই গুলি করা হবে, আর যদি তারা বাধা না দেয়, ডাকাতদের আদেশ মেনে চলে, তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। এরপরই তাদের আদেশ জারি করা হলো। 5 জনে গাড়ি থেকে নেমে পড়ে যে রাস্তায় এসেছে সে রাস্তা ধরে হেঁটে 1 মাইল যাবে। 10ম মাইলের স্টোনের কাছে গিয়ে বসে পড়বে এবং আগুন জ্বালিয়ে সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সকাল হলে গাড়ির কাছে ইচ্ছে হলে ফিরে আসতে পারো। তবে এটা স্মরণে রেখো, তোমাদের অনুসরণ করে আমাদের একজন যাবে এবং সকাল পর্যন্ত সে অপেক্ষা করবে। তোমাদের মধ্যে কেউ যদি আদেশ অমান্য করে বজ্জাতিপনা দেখাও তাহলে মনে রেখো তাকে আর কোনো রকম সতর্ক না করে সোজা গুলি করা হবে। তবে এটা তোমরা মনে রেখো, তোমাদের গাড়ির বা বলদের কোনো ক্ষতি আমরা করব না। তোমরা গরিব, তাই তোমাদের আমাদের কিছু বলার নেই, কিন্তু তোমরা গাড়িতে করে যে ধনী লোকের জিনিসপত্র নিয়ে যাচ্ছ সেগুলোই আমাদের দরকার। গাড়োয়ানরা তখন বাধ্য ছেলের মতো ওদের আদেশ মেনে নিল, বরং তাদের যে কিছু না করে ছেড়ে দিয়েছে সেজন্য নিজেদের ধন্য মনে করল। তারা পরের দিন ভোরে এসে সেই একই স্থানে গাড়িগুলোকে দেখতে পেল। কেবল দামি শস্যগুলোই নেই, বাকিগুলো গাড়িতেই পড়েছিল। আসল কথা, ডাকাতরা সংখ্যায় কম ছিল। যদি বেশি লোক থাকতো তাহলে সবই ওরা নিয়ে যেত। এইভাবে ওই রাস্তার উপরেই আরও 2-3 বার ডাকাতি হলো। ফলে ওই পথ ধরে রাত্রিবেলা গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল এবং তাদের বদলে পুলিশ রাস্তায় পাহারা দিতে লাগলো। শের খাঁ সহ আরও কয়েকজন ডাকাতির সন্দেহে এক জায়গায় জমা করা হলো। তাদের মারধর করে হাজতে আটকে রাখা হলো, কিন্তু তারা যে ডাকাতি করেছে সেটা অস্বীকার করতে লাগলো। কেবল বলতে লাগলো তারা নির্দোষ এবং যখন ডাকাতি হয় তখন তারা বিশেষ কাজের জন্য অন্য জায়গায় ছিল। একবার এই রকম মারধর খেয়ে জগতে যে অবিচার চলছে তারস্বরে তার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করতে করতে শের খাঁ শিবানীপল্লীতে ফিরে আসছিল। কিন্তু সে যখন চেঁচাচ্ছিল তখন তার চোখে কপট দৃষ্টি। এভাবেই তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। শের খাঁ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ব্যাঘ্রদের মধ্যে প্রধান। সে ডাকাত হলেও তার চরিত্রে কতকগুলো ভালো গুণ ছিল এবং সে কারণেই তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়।
শিবানীপল্লীতে এলে কখনো আমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে চা খেতে ভুলে যাই না, এবং সেও আমার কোনো কথা অমান্য করতে পারে না। তাই এর আগের ঘটনাটা ঘটার পরই সকালবেলা আমি শের খায়ের কাছে গিয়ে হাজির হলাম এবং তার সাহায্য প্রার্থী হলাম। আমি ভালো মতোই জানতাম যে আমি যেহেতু খুব সামনে থেকে গুলি করেছি, তাই লক্ষ্যচ্যুত হইনি। আমি বাঘটাকে যে ঠিকই গুলিবিদ্ধ করেছি সেটাই বারে বারে মনে হতে লাগলো। তাই জঙ্গলে যে বাঘের সন্ধান করতে যাচ্ছি তা আহত বাঘ, এবং তাকে আয়ত্তে আনতে হলে কম করে 2 জন লোকের দরকার। ঝোপে ঝাড়ে পাতার উপরে এবং শক্ত ভূমিতে কোথাও রক্তের দাগ রয়েছে তা দেখে চলতে গেলে মন এবং চোখ দুটোই সতর্ক থাকা দরকার। এদিকে ওদিকে সব দিকে তীক্ষ্ণ নজর দিয়ে দেখতে হয়। কোথায় পাতার তলায়, গাছের গায়ে অথবা পাথরের ওপর এক ফোঁটা রক্ত লেগে আছে। আবার এও হতে পারে যখন কেউ এই রকম মনোযোগ দিয়ে দেখার কাজে ব্যস্ত, তখন বাঘটা সামনে কোনো জায়গায় ওত পেতে বসে অপেক্ষা করছে। আবার এও হতে পারে যে বাঘটা সেই সময় ওই ব্যক্তির ডান অথবা বাঁ দিকে কোনো ঘাসের ঝোপ, বাঁশঝাড়, গাছ অথবা উই ঢিবির আড়ালে লুকিয়ে থেকে শিকারকে তাদের লাফের পাল্লার মধ্যে আসতে দিয়ে সুযোগের অপেক্ষা করছে। অন্যদিকে এও হতে পারে যে বাঘটার যখন সন্ধান চলছে, বাঘটাই হয়তো তখন ওই ব্যক্তিকে অনুসরণ করছে। পরম নিশ্চিন্তে বাঘের পায়ের ছাপ অনুসরণ করতে করতে বাঘের উপস্থিতি সে হয়তো খেয়ালই করবে না। আবার আহত বাঘটার দিকে নজর রাখতে গেলে দেখা যাবে বাঘের চলার দাগ হারিয়ে গেছে। সোজা কথা, দুটো কাজ সম্পূর্ণভাবে সফল করতে হলে একজনের পক্ষে সম্ভব নয়, দ্বিতীয় ব্যক্তির সাহায্য দরকার। একজন বাঘের রক্ত ও পায়ের ছাপ খুঁজে বার করবার কাজে মনোযোগী হবে, আর অন্যজন ডাইনে বাঁয়ে সামনে পিছনে সতর্ক নজর রাখবে। এই দ্বিতীয় ব্যক্তির উপরে শুধু তার জীবনই নয়, তার সঙ্গীর জীবনও নির্ভর করছে। শের খা চটপট রাজি হয়ে গেল, কিন্তু যাত্রা শুরু করবার আগে সে আমাকে 1 কাপ চা খেয়ে নেবার অনুরোধ করল। সে একবার হাততালি দিতেই তার 4 স্ত্রীর একজন সাড়া দিল। সে আমার জন্য সবচেয়ে সেরা চা তৈরি করতে বলল। আমরা চায়ের পর্ব শেষ করে যাত্রা করলাম। শের খার বন্দুক নেই, তাই বন্দুকের বদলে একটা জং ধরা তরবারি এনেছে। সে জানালো ওই তরবারি তার পৈতৃক সম্পত্তি। ওটা ছিল তার প্রপিতামহের বাবার, যিনি মহীশূরের শের বলে পরিচিত মহান টিপু সুলতানের অধীনে সৈনিকের কাজ করতেন। এই ব্যক্তির প্রপিতামহের বাবা টিপু সুলতানের সমসাময়িক হতে পারেন কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে গেলে যে অঙ্ক করার দরকার, তা করবার সময় আমার এখন নেই। আমরা ওখান থেকে কথা বলতে বলতে অনেকটা রাস্তা এগিয়ে এসেছি। আমি এমনভাবে একটা প্রশ্ন করলাম যেন বাতাসের উদ্দেশ্যে বলছি। অন্ধকারের ভেতর কেউ অনেকগুলো গরুর গাড়ি গাড়োয়ানকে গুলি করবে বলে ভয় দেখাচ্ছে, অথচ তার কাছে বন্দুক নেই। এটা কি করে হতে পারে শের খা? মুহূর্তের জন্য দুজনেই নির্বাক হয়ে রইলাম, কারোর মুখে কথা নেই। তারপর এক সময় নিস্তব্ধতা ভঙ্গ করে শের খা বলে উঠল, আপনি ইচ্ছা করলে আমাকে মিথ্যাবাদী বলতে পারেন, কিন্তু প্রকৃত ব্যাপারটা ছিল তাই। ওই সময় আমার সঙ্গে বন্দুক বা অন্য কেউ ছিল না। আমার কোনো কালে বন্দুক ছিল না, এখনও নেই। আর সাহেব, ওই ডাকাতের দলটা ছিল আমাকে আর আমার 3 স্ত্রীকে নিয়ে গঠিত। আমার অন্য স্ত্রীর এসব করবার বয়স আর নেই, কিন্তু তার বুদ্ধি সাংঘাতিক। এসব মতলব সেই দিয়েছিল। আমি তার কথা অবিশ্বাস করলাম না। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। আগের দিন রাত্রে যে ঢালু পাথরটার ওপর শয়তানটাকে গুলি করেছিলাম সেটা দেখা যাচ্ছে। মাটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে আমরা হাঁটতে লাগলাম, কিন্তু কোনো রক্তের ফোঁটা দেখতে পাচ্ছিলাম না। তাছাড়া এখানকার মাটি এত শক্ত যে বাঘের পায়ের ছাপ খুঁজে পাওয়া দুষ্কর। পথের ধারে যে ঝোপটার মধ্যে বাঘটা উধাও হয়েছিল, আমি মুখে কোনো কথা না বলে আঙুল দিয়ে দেখালাম। আমি আগে আর আমার পেছনে হাঁটছিল শের খা। যদিও চারিদিকে স্তব্ধতা বিরাজ করছে,
তবুও প্রমাণ পেলাম যে একটু আগেই এই রাস্তা দিয়ে কোনো ভারী দেহ বিশিষ্ট জন্তু গিয়েছে। বেশ কয়েকটা গাছের ডাল তখনও ঝুলে রয়েছে। আমরা কয়েক পা এগোনোর পরেই হঠাৎ চমকে থেমে গেলাম। রক্ত! তামাটে রঙের শুকনো পাতার ওপর উজ্জ্বল লাল রঙের রক্তর ছিটে লেগেছিল। আমি আঙুল দিয়ে রক্তটা তুলে নিয়ে হাতের চিটোই ঘষে ফেললাম। রক্তটা ভারী এবং জমে গেছে। এর থেকে প্রমাণ পাওয়া গেল যে আগের দিন রাত্রে যে আমি গুলি ছুঁড়েছি সেটা বাঘটাকে রীতিমতো বিদ্ধ করেছে এবং ক্ষতের সৃষ্টি করেছে। এবার আমরা পরস্পরের স্থান বদলে নিলাম। আগে শেরখাকে দিলাম, সে কেবল তার সতর্ক দৃষ্টি দিয়ে রক্তের সন্ধান করে যাবে, আর আমি চারিদিক দেখতে দেখতে নিজেকে এবং তার দিকে নজর রাখব। শেরখা লোকটি যদিও জাত পথ প্রদর্শনকারী ছিল না, তবুও সে তার বুদ্ধি দিয়ে ব্যাপারটা পুষিয়ে নিয়েছিল। জঙ্গলি অধিবাসীদের আর কেউ হলে দাগ অনুসরণ করে চলতে যত সময় নিত তার চাইতে অনেক বেশি সময় নিয়ে বেশ হাঁপাতে হাঁপাতে বাঘটার চলার দাগ খুঁজছিল শেরখা। কিন্তু সে একটার পর একটা রক্তের দাগ খুঁজে বার করছিল। বোঝা গেল বাঘটার গা থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে। নিঃসন্দেহ লাফ দেওয়ার ফলে তার শরীরের উপর যে চাপ পড়েছে তাতে ক্ষতের মুখ খুলে গেছে, ফলে বাঘটার সমস্ত চলার পথ রক্ত পড়েছে। আর তাই বাঘটাকে অনুসরণ করা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে পড়েছে। সামনের দিকে একটা ক্ষীণ নড়াচড়া আমার নজরে পড়ল। আমি হাত দিয়ে ধীরে শেরখাকে স্পর্শ করলাম। এটা থামার ইঙ্গিত। আগেই আমাদের বলা ছিল, তাই শেরখা থেমে গেল এবং একেবারে নিশ্চল হয়ে রইল। আমি রাইফেল কাঁধে নিয়ে সেই জায়গাটার দিকে উঁচিয়ে ধরলাম। চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিলাম, কারণ শত্রুর জন্য ওত পেতে থাকায় বা পেছন থেকে শত্রুকে অনুসরণ করায় আহত বাঘ যে কতটা চালাকির আশ্রয় নেয় তা আমার ভালোই জানা। আমাদের কয়েক ফুট দূরে সামনের দিকে একটা ছোট্ট গাছের ডাল এমনভাবে নড়তে লাগলো যে ব্যাপারটা ভালো মনে হলো না। আমি গুলি ছোড়ার জন্য তৈরি হলাম। হাত বাড়িয়ে শেরখার ঘাড় চেপে ধরে তাকে টেনে পেছনে নিয়ে এলাম। আবার ডালটা নড়তে লাগলো। পলকহীন চোখে 1 মিনিট তাকিয়ে রইলাম, তারপর শান্ত হলাম। আমি অহেতুকই ভয় পেয়েছি। দেখলাম ঝুলন্ত ডালটার সবগুলো পাতা ঝুলে আছে। একটা হাতি ডালটা ভেঙেছে এবং ডালটার ভার ধারণে সক্ষম এমন কতকগুলো শক্ত লতা আটকে ডালটাকে যেখান থেকে ভেঙেছিল সেখানেই ঝুলছে। এই অবস্থায় কথা বলা একদমই চলবে না, তাই আমি কথা না বলে আবার শেরখাকে ঠেলে সামনে দিলাম। তারপর তাকে এগিয়ে যাওয়ার ইশারা করলাম। খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ দেখতে পেলাম একটা ঝোপের তলায় শুকনো ঘাস রক্তে লাল হয়ে আছে। মনে হয় গোটা জায়গাতে রক্ত। বাঘটা নিশ্চয়ই এখানেই গড়াগড়ি দিয়েছে। বাঘটা তার ক্ষত বিক্ষত মুখটা থাবা দিয়ে চেপে ধরেছিল, ফলে জমাট বাঁধা রক্ত চাপ হয়ে পড়ে আছে। আমি আবার শেরখার দেহ স্পর্শ করে তাকে থামিয়ে দিলাম। কান পেতে 5 মিনিট অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। আমরা সারা রাস্তা চুপচাপ ছিলাম, কিন্তু এখানে এসে নীরবতা ভঙ্গ করলাম কিছুটা। অবশ্য এর একটা উদ্দেশ্য ছিল। যদি আশেপাশে বাঘটা থাকে তাহলে সে আমাদের শব্দ শুনে গর্জন করবে, হানা দেবে বা নিঃশব্দে পালিয়ে যাবে। কিন্তু সেরকম কিছুই হলো না। রক্তের দাগটা এখানে এসে বাঁ দিকে মোড় নিয়েছে। বুঝতে পারলাম পাহাড়ের পাদদেশে যে ক্ষুদ্র নদীটা রয়েছে বাঘটার গন্তব্যস্থল সেই দিকে। আঘাতের ফলে বাঘটা এতই কাহিল হয়ে পড়েছিল যে সে তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। তাই জলের সন্ধানে ওই নদীতে যেতে বাধ্য হয়েছে। বছরের এই সময়টা নদীটা শুকিয়ে যায়, কেবলমাত্র বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় জল জমে আছে। বাঘটা ওই জলার একটার দিকেই গেছে। যে পর্যন্ত না তার ক্ষত ভালোভাবে ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হবে
সেই পর্যন্ত বাঘটার এই নদীর কাছাকাছি থাকারই বেশি সম্ভাবনা। আমি জীবজন্তুকে আহত বা জখম করতে ভালোবাসি না। যদি কোনো জন্তুকে আহত করি তাহলে তার যন্ত্রণার উপশম করবার জন্য তাকে খুঁজে বার করার চেষ্টা করি। বাঘটার রক্ত যে রকম ধারায় পড়েছে তাতে মনে হলো আমার গুলি তাকে ভীষণভাবে আহত করেছে এবং তার মৃত্যুর সম্ভাবনাই বেশি। আমি শেরখাকে থামিয়ে কয়েক মিনিট ধরে নিচু স্বরে কথা বললাম। নদী গর্ভে একটা জলা আছে, সেটা আমার জানা, কিন্তু আন্দাজ করলাম সেটা ওখান থেকে প্রায় 2 মাইল হবে। তাই শেরখা আমার কথায় রাজি না হয়ে বলল, পাশেই আরেকটা জলা আছে, সেটা মোট হলেও জল 12 মাস থাকে, সেটা মাত্র 1 মাইল দূরে। তাই আমরা রক্তের দাগ অনুসরণ করে এগোতে থাকলাম। একটু পরেই শেরখার কথার সত্যতা প্রমাণ হলো। আমরা যতই নদী গর্ভের দিকে এগোতে লাগলাম ততই ভূমির নিম্নতা বাড়তে লাগলো। বুনো মোরগের বারবার চিৎকার শুনতে পারছিলাম। নদীর উভয় দিকে যে বিস্তৃত এলাকা ও ঝোপঝাড়ের সারি ছিল তার ভেতর থেকেই বুনো মোরগগুলো ডাকছিল। শুকনো বালির তলা দিয়ে যে অদৃশ্য নদী বয়ে চলেছে সেই জলেই গাছপালাগুলো বেঁচে আছে। কয়েক মিনিট যেতেই জল না পাওয়া এবং সূর্যের প্রখর উত্তাপে শুকিয়ে যাওয়া ছোট ছোট ঘাস অদৃশ্য হলো এবং তার স্থানে লম্বা লম্বা সবুজ ঘাস দেখা গেল। বুঝতে পারলাম আমরা নদীর তটে পৌঁছে গিয়েছি। ডানে বায়ে নদীগর্ভের শুকনো বালি দেখা যেতে লাগলো। রক্তের ফোঁটা সোজা চলে গেছে। বুঝতে অসুবিধা হলো না ওই আহত বাঘটা আজ ভোরেই হোক বা কাল রাত্রেই হোক তৃষ্ণা নিবারণের জন্য এই জলহীন বালিরাশির মধ্যে কি যন্ত্রণাই না ভোগ করেছে। কিন্তু শেরখা নিচু স্বরে জানালো যে তার পরিচিত জলাটা বাঁ দিকে। বাঘটা ভুল করেনি, বাঘের চলার দাগটা ওই জলাটার দিকেই। আবার আমি আমার সাথীর সঙ্গে স্থান পরিবর্তন করলাম। এখন আর রক্তের দাগ খুঁজে খুঁজে চলতে হচ্ছিল না, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছিল বাঘটা ওই জলার দিকেই গেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস ওখানেই তার সন্ধান পাব। আমরা ইতিমধ্যে একটা বাঁক ঘুরলাম, কিন্তু কোনো জলা না দেখতে পেয়ে আমি মুখে কিছু না বলে চুপ করে রইলাম। শেরখা তখন এগিয়ে এসে পেছন থেকে একটা চওড়া শীর্ষদেশ বিশিষ্ট পাথরের উপর বেরিয়ে আসা অংশকে আঙুল দিয়ে দেখালো। পাথরটার উপর দিয়ে একটা টিট্রিভো ডাকতে ডাকতে উড়ে পালালো। বুঝতে পারলাম পাহাড়ের কোনো গর্তের মধ্যে জল আছে। আমাদের কাছে সেটা অদৃশ্য। ওখানে নদীটা ক্রমশ সরু হয়ে গেছে, দুপাশের তীর একসঙ্গে মিলে গেছে এবং ঘন ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। আবার আমরা থামলাম, চারিদিকে নিশ্চুপ। বাঘটা যে ওখানে আছে এরকম কোনো চিহ্ন আমরা পেলাম না। এখন আর কোনো রক্তের দাগও দেখতে পাচ্ছিলাম না। বুঝলাম বাঘটা নদী গর্ভের রাস্তা ছেড়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। অবশেষে আমরা ওই জায়গাটায় এসে দাঁড়িয়ে পড়লাম। ছোট্ট জলাশয়টার জলে এবং জলাশয়টা পর্যন্ত নেমে আসা ঢালু পাথরটা থেকে কত বড় দুঃখবহ কাহিনীই না প্রকাশিত হয়ে পড়েছিল। কারণ জল রক্তে লাল হয়েছিল এবং পাথরটা শুকিয়ে রক্তে চটচট করছিল। তৃষ্ণা নিবারণ এবং ক্ষতের যন্ত্রণা লাঘব করার জন্য যন্ত্রণাদগ্ধ শয়তানটা জলের মধ্যে মাথা ডুবিয়ে শুয়েছিল। পাথরটার বহু জায়গায় রক্তের ওপরেই নিজের পায়ের ছাপ পড়েছে। অবশেষে সে নদী তীরে নিরাপদ আশ্রয় নেবার আশায় আবার রওনা হয়েছে। আমার এই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা আছে, তাই জানতাম এই মানুষখেকো হিংস্র জানোয়ারটাও অন্যান্য জন্তুর মতো মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তির প্রতীক্ষায় শীতল ঝোপঝাড়ের আড়ালে এসে আশ্রয় নেবে। তারপর আমার মনে পড়ল, যতদূর জানা গিয়েছে কোনো বিশেষ কারণ ছাড়াই এই বাঘটা একজন মানুষকে হত্যা করেছে। এখনই যদি তাকে মারা না হয় তাহলে ভবিষ্যতে যে সে একজন পাকা মানুষ খেকোতে পরিণত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি শেরখাকে ওখানেই দাঁড়াতে বলে বাঘটাকে খুঁজে বের করে হত্যার উদ্দেশ্যে এগোতে লাগলাম। হঠাৎ পেছনের দিকে একটা সামান্য শব্দ পেয়ে পেছন ফিরে তাকালাম। দেখলাম শেরখা আমাকে অনুসরণ করছে। ধারণা হলো
হয়তো নাটকের শেষ দৃশ্য দেখার বাসনা তার মনে জেগেছে, অথবা তাকে একা রেখে আসার ভয়েই সে চলে এসেছে। আমরা খানিকটা এগিয়ে গেলাম। এমন সময় হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে বাঘ হুঙ্কার তুলল। মনে হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার কাছাকাছি থেকেই হুঙ্কারটা আসছে। এর পরের ব্যাপারটা অতি দ্রুত ঘটে গেল। মুহূর্তের মধ্যে ঝোপঝাড় সরিয়ে একটা বিরাট ভারী দেহ প্রায় আমার মাথার উপর দিয়ে গিয়ে শেরখার উপর পড়ল। শেরখা আমার দূরত্ব ছিল মাত্র 2 ফুট। শেরখা চিৎকার করতে করতে পাগলের মতো চক্রাকারে ঘুরতে লাগলো আর তার ধারবিহীন তরবারিটা ঘোরাতে লাগলো। ভোঁতা অস্ত্রটা দিয়ে একসময় বাঘের গায়ে আঘাত করল এবং দেহের একপাশ বিদ্ধ হলো। শেরখা পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। বাঘটাও তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শেরখার ভাগ্য ভালোই বলতে হবে, কারণ সে বিপদে পড়ে তার উপস্থিত বুদ্ধি হারায়নি। তাই বাঘটা যখন তাকে কামড়াতে চেষ্টা করছিল তখন সে 2 হাত দিয়ে মাথা আর মুখ ঢেকেছিল। আমি বাঘের পেছন দিকে লক্ষ্য করে রাইফেলের নিশানা ঠিক করলাম এবং বন্ধুর যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক হয়ে গুলি ছুড়লাম। আবার দ্বিতীয়বার গুলি করার সঙ্গে সঙ্গে শেরখা ঝটপট উঠে দাঁড়িয়ে এক লাফে বাঘটার থাবার নাগালের বাইরে চলে গেল। এরপরই নাটকের সমাপ্তি ঘটল। তবে একটা আশ্চর্যের বিষয় যে আমার বন্ধুটি বলতে গেলে আহতই হয়নি, কেবল তার গায়ে কয়েকটা থাবার আঁচড় লেগেছিল। দেখলাম আমার আগের দিন রাত্রের গুলি বাঘটার কণ্ঠনালী এমনভাবে ভেদ করেছিল যে তার নাকের কাছের সমস্ত মাংস সামনের দিকে ঝুলে পড়েছিল। এর হাত থেকে হতভাগ্য জীবনটা কোনো দিনই মুক্তি পেত না। সৌভাগ্যক্রমে শেরখা যে নিশানা করেছিল বাঘটাকে লক্ষ্য করে তার লক্ষ্যভ্রষ্ট হয়নি, কারণ আমি তার তরবারির কাছাকাছি ছিলাম। যদি শেরখা তার তরবারিতে বাঘটাকে বিঁধতে না পারত তাহলে সেটা সোজা আমাকে 2 টুকরো করে দিত। পরে আমরা আলোচনা করবার সময় এই কথাটা উল্লেখ করায় শেরখা হেসে উঠেছিল। সে বলল আমি নাকি তার প্রতিশোধ নিয়েছি, কারণ আমি বাঘটার ঘাড় লক্ষ্য করে যে গুলিটা ছুঁড়েছিলাম সেটা শেরখার মাথার কয়েক ইঞ্চি মাত্র উপর দিয়ে চলে গিয়েছিল। শেরখা আমাদের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার স্মারক হিসেবে বাঘটার চামড়াটা নিতে চাইল। আমি অনেক দোষ ত্রুটি থাকলেও শেরখা যে দুঃসাহসী ও আকর্ষণীয় ব্যক্তি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া সে যেভাবে 4-4টে স্ত্রীকে নিয়ে মানিয়ে গুছিয়ে ঘর করছিল তার জন্য তাকে আমি ধন্যবাদ না জানিয়ে পারলাম না। আমি আশা করি স্ত্রীদের প্রতি শেরখা এবং শেরখার প্রতি স্ত্রীদের এই ভালোবাসা বহুদিন বজায় থাক। আমরা ক্যাম্পের কাছে আগুনের পাশে গরম হতে হতে শেরখার সঙ্গে নিজেদের জীবনের দুঃসাহসিকতাপূর্ণ এবং ভয়াবহ ঘটনার গল্প করতে লাগলাম। শেরখাও তার জীবনের অনেক অসম সাহসিকতার গল্প বলতে লাগলো। তখন ক্যাম্পের বাইরে বিরাজ করছে অন্ধকার। দূরের জঙ্গলটা ঘন আঁধারে ঢাকা। আমরা আগুনের তাপ নিতে লাগলাম। হঠাৎ শেরখার ঘরের পেছন থেকে শিয়ালের দল ডেকে উঠল, তাদের নিজস্ব সুরে হুক্কা হুয়া। তারপরে হঠাৎ একটা নৈশব্দ চারিদিক ঘিরে ধরল, যেন মুহূর্তের মধ্যে গভীর নিস্তব্ধতা এসে গিলে ফেলল গোটা পৃথিবীকে। এই নীরবতার বিশেষত্ব অনুভব করা কঠিন। এই নীরবতার কারণটা কারো অজানা নয়।